হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল কটা হবে, 5:30 তো বাজেই। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। সকালবেলা রোজকার মতন ঘুম থেকে তো উঠেই পড়েছি। ঘুম থেকে উঠে দেখলাম বাইরেটা বেশ ভালোই ওয়েদার আছে। আজকেও সকালে কিন্তু তেমন গরম নেই। সারাদিন কি হবে জানি না, তবে এখন কিন্তু অতটাও গরম নেই। তবে যেরকমভাবে গরম দেওয়া শুরু করেছিল সেরকমই যদি থাকতো না, তাহলে সত্যি কথা বলতে ভীষণই প্রবলেম হয়ে যেত। কিন্তু এখন কয়েকদিন ধরে এই যে ওয়েদারটা রয়েছে, এরকম থাকলে কোনো অসুবিধাই নেই। তবে এরকমও থাকবে না, আবার গরম পড়বে। গরমের সময় গরম যদি না পড়ে তাহলেও ভালো লাগবে না কিন্তু। তবে হ্যাঁ, গরম তো পড়বেই। এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেই কারণের জন্যই কিন্তু ঠান্ডাটা পড়ছে। তো সকালবেলা উঠে ঘরটাতে এসে একটু আলনাটা গুছিয়ে নিলাম। এই যে দুটো শাড়ি ছিল, একটা মায়ের শাড়ি আর একটা আমার শাড়ি, আর নাইটিও ছিল, সেগুলোই কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখছি। মা তো এখন আমাদের বাড়িতে নেই, তো তার জন্য মায়ের শাড়িটা ভালো করে কেচে দিয়েছিলাম, কেচে ভালো করে গুছিয়ে রাখছি। আবার যখন আসবে তখন তো পরতে হবে। তো এই শাড়িটা রেখে গেছে, সব শাড়ি তো আর নিয়ে যায়নি, আমাদের বাড়িই বেশিরভাগ শাড়ি রয়েছে মায়ের, যেহেতু আমাদের বাড়ি মা বেশি থাকছে সেই জন্য। তো ওই জন্য আমাদের বাড়িতে শাড়ি বেশি রয়েছে। তো সুন্দর করে আমি আলনাটা সাজিয়ে নিলাম। তো দেখো কেমন লাগছে। আর আলনা সাজালে বরাবরই কিন্তু আমার ঘরটা একদম অন্যরকম হয়ে যায়, খুব ভালো লাগে। আর গোছানো গোছানো সংসার তো আমার প্রিয়। মানে কি বলবো, মনের মতন করে সংসারটাকে কিন্তু আমি সাজিয়েছি। আর সত্যি কথা বলতে যখন এ বাড়ি বিয়ে হয়ে এসেছি, প্রথম থেকেই তো একদম নিজের হাতে সংসারটা। মানে দেখো, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বিয়ে হয়ে এসেই কিন্তু সংসারটা নিজের হয় না। কেন কি শাশুড়ির হাতে সংসার থাকে, আর শাশুড়ি অত সহজে কিন্তু বৌমার হাতে সংসার ছাড়তে চায় না। কেন কি সে এত বছর ধরে সংসারটা করে এসে তারপরে হঠাৎ করে কি বৌমার হাতে সংসারটা ছেড়ে দেবে বলো? আস্তে আস্তে ছাড়ে, যখন সে পারে না, বৃদ্ধ হয়ে যায় তখন। তবে আমি যখন এ বাড়িতে বিয়ে হয়ে এসেছি, আমি এসেই তো দেখেছি আমার শাশুড়ি বৃদ্ধ হয়ে গেছে, আর উনি অসুস্থ। তো সেই কারণে ওনার তো কোনো ক্ষমতা ছিল না সংসারটাকে ধরে রাখার। তো তার জন্য এসে আমাকেই কিন্তু এই সংসারটা ধরতে হয়েছে, আর একদম প্রথম দিন থেকে। তো তাই আমি কিন্তু প্রথম থেকেই নিজের মনের মতন করে সংসারটাকে সাজিয়েছি। তবে অনেকেই বলে সংসার সাজাতে গেলে, ঘর বাড়ি সাজাতে গেলে টাকা পয়সার দরকার পড়ে, অনেক খরচা করতে হয়। তবে না গো, আমি কিন্তু এতটুকুও খরচা করিনি, এখনও পর্যন্তও করি না। যেটুকু যা করেছি আমি কিন্তু বিনা খরচায় আমার ঘরগুলোকে সুন্দর করে সাজিয়েছি। তোমরাই বলো, আমার ঘরগুলো কি দেখতে খারাপ লাগে? না না, কখনোই না। তোমরাই বলো যে আমার ঘরগুলো নাকি অনেক সুন্দর লাগে। তো সেই জন্যই কিন্তু আমি মনে করি যে ঘর সাজাতে কিন্তু লাখ লাখ টাকা খরচা একদমই হয় না। আর নিজের মন থেকে যদি ঘরটাকে সাজানো যায়, তাহলে কিন্তু এই যে কুঁড়ে ঘর, ভাঙা ঘরও কিন্তু সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে। তো সেই কারণেই আমি সবসময় চেষ্টা করি আমার ঘর দুটোকে যাতে অনেক সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, যাতে তোমাদের ভালো লাগে। আমি কিন্তু তোমাদের দেখানোর আগেও, মানে ইউটিউবে আসার আগেও কিন্তু ঘরবাড়ি এইভাবেই গুছিয়ে রাখতাম। তবে আগে একটু কম, এখন একটু বেশি। কেন কি এখন তোমরা দেখো তো, আরও তোমাদের দেখানোর জন্য আরও বেশি সুন্দর করে সাজাই আমি এখন, যাতে তোমরা ভালো ভালো, তোমাদের ভালো লাগে, মানে তোমাদের ভালো লাগানোর জন্য। তো সবাই কিন্তু ভালো জিনিসটাই বেশি পছন্দ করে। এই যে আমি যদি নোংরাভাবে ব্লগ করতাম, ঘরবাড়ি না গোছাতাম, তোমরা কি দেখতে আমার ভিডিও বলো? একদমই দেখতে না। আমি সুন্দর করে গুছিয়ে কাজ করি, সুন্দর করে গুছিয়ে রাখি, সেই জন্যই তোমরা আমার ব্লগগুলো দেখো আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করো। তো যাই হোক, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো ঘর বারান্দা সমস্ত কিন্তু ঝাড় দিয়ে নেব। আর এইদিকে রান্নাঘরটা কিন্তু আমি আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর রান্নাঘরে তো আলাদা বারণ, সেই কারণেই রান্নাঘরটা ঝাড় দেওয়া দেখানো হয়নি। তো ঘর বারান্দা ঝাড় দিয়ে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে চলে এসেছি বাইরে। বাইরে এসে দেখো এই দিকের যে এই যে মানি প্ল্যান্ট গাছগুলো আমি রাখি ঝুলিয়ে, এখানটা না বেশ নোংরা পড়েছে। আর এই যে মাটি কোথা থেকে আসে বলো তো এইখানটায়? ওই যে টপে যে মাটিগুলো রয়েছে ওইগুলোই কিন্তু এখানে পড়ে পড়ে একদম কাদা কাদা হয়ে যায়, বিচ্ছিরি একটা মানে অবস্থা হয়ে যায় আর কি। তাই মাঝে মাঝেই কিন্তু এটাকে আমার পরিষ্কার করতে হয়। তাই কয়েকদিন ধরেই দেখছিলাম বেশ নোংরা হয়েছে, তাই আজকে এটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে তিনটে যে টবে মানি প্ল্যান্ট গাছগুলো রেখেছি, এরা তিনজনই না একদম জড়িয়ে জড়িয়ে রয়ে গেছে।
তো সেটা আর আমি খুললাম না, ওইভাবেই এদের তিনজনকে তুলে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এখন এই যে ঘরের সামনেটাকেও সুন্দর করে গুছিয়ে নেব, যেহেতু এটা একদম ঘরের সামনে, সেহেতু কিন্তু ভালো করে গুছিয়ে না রাখলে কিন্তু একদম নোংরা নোংরা লাগে, ভালো লাগে না। তাই ঘরের সামনে বলেই কিন্তু আমার এখানে বেশি পরিষ্কার করে রাখতে হয়। আকাশ আকাশ আইডি থেকে একটা দিভাই আমাকে কমেন্ট করেছে, তবে দিভাই লাস্টে দিভাইয়ের নামটাও আমাকে জানিয়ে দিয়েছে, দিভাইয়ের নাম হচ্ছে পায়েল। তো দিভাই আমাকে অনেক বড় একটা কমেন্টস করেছে, চলো তোমাদেরকেও একটু পড়ে শোনাই। বলেছে, বুনু তোমাকে একটা কথা বলি, তুমি যে তোমার ওভেনের পাশে বাসনের র্যাকগুলো রাখো, ওগুলো ওখানে রাখবে না, অন্য জায়গায় রাখবে, তাহলে ওগুলো তো নোংরা হবে না, মানে তেল চিটে পড়বে না। কি বলো তো দিভাই, আমি প্রথম থেকে এভাবে ঘরটাকে সাজিয়েছি, তো সব জায়গায় সমস্ত কিছু সেট করে ফেলেছি, সেই জন্য না আমি এই যে এখানেই রাখতে হয়, আমার একটু নোংরা হলেও কষ্ট করে পরিষ্কার করে নিতে হয়, তবে অন্য জায়গায় কোনো জায়গায় রাখবো সেরকম কোনো মানে ব্যবস্থা নেই, বা ভালো লাগবে না আমার মনে হয়। এবার দেখো, যেখানে ভালো রাখবে সেখানেই তো সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। তবে আমিও না মনে মনে ভাবছি যে আবার অন্যভাবে কি করে আমার রান্নাঘরটাকে সাজানো যায়, কোথায় কি রাখা যায়, সেটা আমি মনে মনে একটু সাজাচ্ছি। তবে আমি কোনো রকম কোনো কিছু খুঁজে পাচ্ছি না। তবে নিশ্চয়ই আমার মাথায় যখন অন্যরকম করে সাজানোর জিনিসটা আসবে, আমি কিন্তু নিশ্চয়ই সাজিয়ে রাখবো। তুমি আবার এটাও বলেছো যে তুমি আমাকে এরকম বলেছো বলে আমি যেন আমি রাগ না করি। না গদি ভাই, একদমই নয়, তুমি তো ভালো ভালো কথাই বলেছো। আমার কষ্ট হয় এগুলো ধুতে, তার জন্য বলেছো। আর তুমি এটাও বলেছো যে তুমি নাকি অনেক দিন ধরে আমার ভিডিও দেখো, আমার সেই রান্নাঘর পরিষ্কার করার থেকে, আর খুব ভালো লাগে তোমার আমার ভিডিও, তবে কোনো দিন কমেন্টস করোনি, আজ ফার্স্ট কমেন্ট করলে। এই তো দিভাই, এখন আমি জেনে গেলাম যে তুমি আমার ভিডিও দেখো। তোমরা যদি কমেন্টস না করো, আমি কি করে জানবো যে তোমরা আমার ভিডিও দেখো বলো তো? তো থ্যাংক ইউ দিভাই, এভাবে আমার পাশে থেকো আর মাঝে মাঝে কমেন্টস করো, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে। তুমি ভালো থেকো আর এভাবেই আমার ভিডিওগুলো দেখো। তো যাই হোক, এখন আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, আর দেখো আমি কিন্তু উঠোন সমস্ত কিছু ঝাড় দিয়ে সুন্দর করে পরিপাটি করে নিয়েছি, আর সকালে বাসনগুলো মেজে নিয়েছি। আজকে অত বেশি বাসন হয়নি, তো অল্পই হয়েছিল, সেগুলো মেজে নিলাম। আর সোনামা কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো আজকে তো রবিবার, আজকে স্কুল নেই, সেই জন্য মাম্মামকে কিন্তু আজকে ঘুম থেকে আমি তুলবো না। ভেবেছি ও যতক্ষণ না উঠবে ততক্ষণ আমি ওকে ডাকবো না, ও ঘুমিয়ে থাক। রোজই জানো তো মাঝখানে ওকে ডাকতে হয়, এই যে স্কুল যবে থেকে নিয়ে যাচ্ছি। তবে একটা দিভাই, তুমি আমাকে বলেছো আমি ভিডিওতে কেন খিচুড়ি স্কুল বলেছি, অঙ্গনারী কেন বলিনি? কি বলো তো দিভাই, এই যে সবাই তো খিচুড়ি স্কুল বলে, তো আমার না ওটাই মুখ থেকে বেরিয়ে গেছে ভয়েস ওভার দেওয়ার সময়। তবে হ্যাঁ, আমারও সেটা ভুল হয়েছে, অঙ্গনারী বলা উচিত ছিল। এবার থেকে মনে রাখবো, মাথায় রাখবো আর কি, যখন আমি ভিডিওতে ভয়েস দেবো এই কথাটা বলতে মানে মাথায় রাখবো। থ্যাংক ইউ, তুমি এত এত সুন্দর একটা কথা আমাকে ধরিয়ে দিয়েছো বলে। আর এই যে এখন কিন্তু আমি স্নান করে নিয়েছি, আর এই যে জামা কাপড়গুলোও কিন্তু মেলে দিচ্ছি। তবে আজকে কিন্তু ঝটপট করে অনেক আগে আমার সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মানে অন্য দিন যে সময় লাগে সেই সময়ের আগে আজকে কিন্তু সমস্ত কাজ আমি করে ফেলেছি। তো ভাবছি এভাবেই কাজ করব, তাহলে অনেকটা আগে আগে আমার কাজ কমপ্লিট করা হয়ে যাবে। আগে মানে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট হলে না একটু আমি রেস্ট পাই আর কি। অমরনাথ আইডি থেকে দিভাই কমেন্ট করেছো, বলেছো তুমি তো লক্ষ্মী প্রতিমা, আমার মিষ্টি বনু, তোমার ভিডিও দেখার অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ দিভাই, অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা দিভাই, আমি না তোমার নামটা ভুলে গেছি, তোমার আইডিতে যদি তোমার নামটা দাও না তাহলে অনেক ভালো হয়, নামটা আমি পড়তে পারি। আর তোমার নামটা আমাকে জানিও, আমি একদম ভুলে গেছি। আর কালকে না সিমই বানিয়েছিলাম, সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন না সকাল সকাল বের করে নিলাম। কালকে রাতেই এটা বানিয়ে রেখেছি, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো সেটাই বের করে রাখলাম এখন ফ্রিজ থেকে, কেন কি এটা না এখন রুটি দিয়ে খাবো। আর আজকে সকালে রুটি বানাবো, সেই কারণেই কালকে না সিমইটা আমি রান্না করে রেখেছিলাম। সকালে সিমই বানিয়ে রুটি বানাতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়, তো আমি পেরে উঠবো না। তো প্রত্যেক দিন তো ভাত বসিয়ে দিই, ভাত হয়ে যায়, আমার কোনো চাপ থাকে না। তবে রুটি বানাতে গেলে এই যে অনেকটা চাপের ব্যাপার, এই যে আটা মাখো, তারপরে রুটিগুলো বেলো, তারপরে ভাজো, তো সবসময় কিন্তু আগুনের কাছেই থাকতে হয়। তো সেই কারণে, আর এর মধ্যে দেখো একটা রুটি কেবল বেলা শুরু করেছি, আর আমার মামা সবে ঘুম থেকে উঠলো। ভাবো তাহলে কত বেজে গেছে এখন। তো মাম্মাম কিন্তু সকালটা এরকমই ঘুমায়, ওকে না তুললে না অনেক বেলা অবধি ঘুমায়। তো এখন এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি।
তো রুটি বানাতে বানাতে না দেখছিলাম ওর একটা বন্ধু এসেছে, ওর সঙ্গে কথা বলছিল, মানে হাজব্যান্ডের বন্ধু আর কি। তো ভাবলাম তাহলে একটুখানি আটা বেশিই নিই, যখন আমি আটাটা মাখছিলাম তখনই এসেছিল। তো সেই কারণে আমি অনেকটা আটা বেশি নিয়েছিলাম, যে যদি উনি থেকে যায় আমাদের খাওয়া অবধি তাহলে তো ওনাকেও দিতে হবে। তবে হঠাৎ করেই না উনি চলে গেলেন। তো অনেক বলেছিলাম থেকে যেতে, যে থাকো থাকো, তো থাকলো না, খেলো না। তো সেই জন্য এখন অনেকটা আটা যেহেতু, তাই ভাবলাম এত আটা রুটি ভালো লাগবে না, তাই দুটো পরোটাও বানিয়ে ফেলি। আর মাম্মাম কিন্তু পরোটা খেতে বেশি ভালো লাগে। মাম্মামকে অপশান দিয়েছিলাম তুমি রুটি খাবে না পরোটা খাবে, ও কিন্তু পরোটা খেয়েছে। দেখেছো কত বোঝে, যে রুটির থেকে কিন্তু পরোটাটা টেস্টি বেশি। ও কিন্তু পরোটাটাই বেছে নিয়েছে, আর ওকে পরোটা দিয়েছি। আর এই যে দেখো রুটি পরোটা সমস্ত বানানো হয়ে গিয়েছে, আর রুটিগুলো আমি নিয়ে নিয়েছি, আর এই যে সিমইটাও কিন্তু বাটিতে তুলে নিচ্ছি। আর এখন আমরা সকালের খাবারটাও খেয়ে নেব। এখন কিন্তু 9:30 মতন বেজেই গেছে, আর আমাদের খেতে খেতে 9:30-10টা কিন্তু সকালে বেজেই যায়, কেন কি সমস্ত কাজকর্ম করে তারপরে রান্না বসাই, তো সেই জন্য। আর এর মধ্যে দেখো মামামের একটা বান্ধবী এসেছে। ও কিন্তু মামামের থেকে মাত্র 6 দিনের বড়, জানো তো। ও হয়েছে বৃহস্পতিবারে, মামাম হয়েছে সোমবারে, মানে একই মাসে, একই বছরে। তো ওরা মাত্র 6 দিনের ছোট বড়। তো দেখো কি সুন্দর না, আমার খুব ভালো লাগে। ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো ওই জন্য সবসময় আসতে পারে না, তবে মাঝে মাঝে কিন্তু ও আসে ওর মায়ের সাথে বা ওর ঠাকুমার সাথে। তো খুব ভালো লাগে ও যখন আসে। তবে এই যে একটু খেলা করছে ওরা, তো আমি ভাবলাম ওরা খেলা করুক, ওদের বারান্দাতে খেলা করতে দিয়েছি। ওর মাই ওকে রেখে গেছে, বলেছে পরে এসে নিয়ে যাবে। তো তারপর আমি ভাবলাম যে আমার এই ঘরটা আজকে, ওই ঘরটায় সকালবেলা বেড কভার চেঞ্জ করেছি ছোটো ঘরটাতে, তো এখন বড় ঘরটাতেও বেড কভার চেঞ্জ করে নিই। তবে এখন তো বড় ঘরেও কিন্তু আমি অনেক দিন পর পর বেড কভার চেঞ্জ করছি, কেন কি ওই যে মানে বিছনার চাদরের ওপরে আমি যেহেতু শীতল পাটিটা পেতে দিচ্ছি, সেই জন্য কিন্তু আমার বেড কভার একদমই নোংরা হচ্ছে না, পরিষ্কার থাকছে। তাতে করে আমার কিন্তু অনেক দিন পর আমি বেড কভার চেঞ্জ করলেও কোনো অসুবিধা হচ্ছে না। বাংলাদেশ থেকে একটা বুনু কমেন্ট করেছো, বলেছো আমার নাম ময়ূরী, বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি। বেশ কিছুদিন হলো আমি তোমার ভিডিও দেখছি, তবে আজকে প্রথম কমেন্ট করলাম। তুমি খুব পরিপাটি গদি ভাই, থ্যাংক ইউ বুনু, অনেক ধন্যবাদ। এইভাবে আমার ভিডিওগুলো দেখো আর এভাবে আমার পাশে থেকো, আর তুমি ভালো থেকো। আমি কতটা গুছিয়ে পরিপাটি করে কাজ করি সেটা আমি জানি না, সেটা তোমরাই বলতে পারবে। মানে কি বলবো, আমার যেটুকু ভালো লাগে আমি সেটুকুই করি। তবে দেখো এইটা আমি না এই যে জানালার উপরে টানিয়ে দিচ্ছি, তোমরাই বলবে এটা কি এখানে ভালো লাগছে নাকি এখান থেকে সরিয়ে ফেলবো। দেখো তো, এই যে তোমাদের উপর ছেড়ে দিলাম, আমি এটা এখানে আমার মন থেকে লাগালাম আর তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরাই বলবে জানলার উপরে ওইটা লাগিয়ে কি ভালো লাগছিল। তো যাই হোক, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর এখন দেখো চলে এসেছি রান্না করতে, আর মাম্মামের বান্ধবীও কিন্তু বাড়ি চলে গেছে, ওর মা এসে ওকে নিয়ে গেছে। এখন মাম্মাম একা একাই খেলা করছে। আমি যখন কাজ করি তারপরে কিন্তু মাম্মাম একাই খেলা করে, আর তার মধ্যে ওকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি, একটু খাইয়েও দিয়েছি। তো তারপরে ও এখন খেলা করছে আর আমি কিন্তু রান্নাটা করে নেব। আর মাম্মাম কিন্তু দুপুরবেলা ঘুমায় না, কেন কি ও সকালে অতটা বেলা করে ঘুম থেকে ওঠে, তো সেই কারণের জন্যই ও কিন্তু দুপুরে ঘুমায় না। একবারে খাওয়া দাওয়ার পরে ওই যে আমি যখন শুতে যাই তখন গিয়ে ওকে নিয়ে শুই, তখনই ও ঘুমায়। তবে তখন ওই 1-2 ঘন্টা ঘুমায়, তো সেটাই ওর ঘুম হয়ে যায়। তো চলো আজকে কি কি রান্না করছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আজকে রান্না করছি কলার তরকারি, সেটা তো তোমরা দেখলেই। এইদিকে কলার তরকারি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে লায়ের ঘন্ট করব মাছের মাথা দিয়ে। দুটো মাছের মাথা ছিল ঘরে, সেটা দিয়ে এই যে লায়ের ঘন্ট করে নিচ্ছি। আর রান্না করব হচ্ছে পাট পাতা। আমি যখন সবজি কাটছিলাম হঠাৎ করেই তখন দাদা এসেছে, দাদা কিন্তু ফোন করেনি, এমনি চলে এসেছে। তো যাই হোক, দাদাও খাবে তো ভালোই হলো, কোনো অসুবিধা নেই। আর প্রিয়াঙ্কা কমেন্ট করেছো, রান্না করতে করতে তোমার ভিডিও দেখে নিলাম, পুরো ভিডিও দেখলাম, খুব সুন্দর, তোমার রান্নাঘরটা খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ গো, অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করো। আর এই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কলার তরকারিটা হয়ে গিয়েছে, আর এখন কিন্তু পাট পাতা রান্না করলেই হয়ে যাবে। তো পায়েল দি ভাই, তুমি কিন্তু এর আগে একদিন আমাকে কমেন্ট করেছিলে যে আমি পাট শাক কীরকম রান্না করি সেটা তোমাকে দেখাতে। তো তাই ভাবলাম আজকে পুরো ভিডিওটা তোমাকে দেখিয়ে দেবো আমি কি করে পাট শাক রান্না করি। তুমি যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তুমি দেখেছো। একমাত্র তোমার জন্যই কিন্তু আমি পুরো রান্না করে দেখাচ্ছি। এই দেখো, আমি আগে কড়াইটা গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর কিছু রসুন আমি কিন্তু আগেই ছুলে রেখেছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে রসুনগুলো কিন্তু লাল লাল করে ভাজা ভাজা করে নেব।
এরপরে জল দিয়ে দেব, আর জলের মধ্যে নুন হলুদ লঙ্কা দিয়ে জলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। আর পায়েল দিভাই কমেন্ট করেছো, বলেছো তোমার মেয়ের এজ কত? দিভাই আমার মেয়ের এজ হচ্ছে 3 বছর 3 মাস, সামনেই ওর 4 বছর হবে আর কি। তো যাই হোক, এই দেখো জলটা কিন্তু ফুটে গেছে, ভালো করে না ফোটালে কিন্তু ভালো লাগবে না। তো জলটাকে ভালো করে ফুটিয়ে তারপরে কিন্তু আমি এই যে পাট পাতাগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা পাট পাতা। তো তারপরে এটাকে আবার ঢেকে দেব। এটা ভালো করে হতে থাক। আমি এই দিকে দেখো ঘন্টটাকে একটু নেড়ে নিচ্ছি, আর ঘন্টটাও আমার হয়ে গিয়েছে, ঘন্টটা এবার নামিয়ে নেব। আর ওইদিকে কিন্তু পাট পাতা আমার হতেই থাকছে। তো ভালো করে কিন্তু জাল দিতে হবে, ভালো করে জাল না দিলে কিন্তু ভালো লাগবে না। তো এই যে ঘন্টটাও এখন নামিয়ে নিচ্ছি, আর এক পিস মাছ দেখো মামামের জন্য রেখে দিয়েছি। ও যেহেতু আজকের এইসব খাবারগুলো একদমই খাবে না, কোনোটাই ওর খাওয়ার মতন নেই, তাই মামামের জন্য এক পিস মাছ রেখেছি, মামামকে মাছ দিয়ে কিন্তু খাইয়ে দেব। আর এই দেখো পাট পাতা কিন্তু অনেকটা গলে গেছে। তো এইভাবেই আবার নেড়ে চেড়ে কিন্তু আবার আমি ঢেকে দেব। তো যতক্ষণ না ভালো মতন পাট পাতাগুলো গলবে আর সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু এটা নামানো যাবে না, তাহলে কিন্তু গন্ধ লাগবে। আর এই যে আমার পাট শাক রান্না কিন্তু হয়েও গিয়েছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সবাইকে টাটা।